মৃত্যুর আগে গণ অভ্যুত্থানের নামে যে অপরাধ করেছে তার জন্য ক্ষমা চাইল কারিনা কায়সার। এর সাথে 2 জানোয়ারকেও চিনে রাখতে বললেন তিনি। আতঙ্কে নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ। ওরা কি ভাবছে কারিনা কায়সার অনেক কষ্টে আজকে এই জায়গায় এসে দাঁড়াইছে? যা করতেছি আমরা আসলে আমরা কারফিউ ডিজার্ভ করি, ইন্ডিপেন্ডেন্সটা ডিজার্ভ করি না। কিছুর লিমিট এমন ভাবে ক্রস করে ফেলছে এট দিস পয়েন্ট দ্যাট দিস ইজ এক্সট্রিমলি শেমফুল। কিছুদিন আগে যে মেট্রো রেলে ভাঙচুর করা হলো, এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল বুথে আগুন লাগায় দেওয়া হলো, মানে কেন? এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো আমাদের জন্য ফ্যাসিলিটিসগুলো দেয়া, আমাদের অ্যাসেটস, এগুলা চিরকাল এগুলো আমরাই ব্যবহার করব। সরকারের সাথে রাষ্ট্রীয় সম্পদ, ধর্মীয় সম্পদ, হিস্টোরিক্যাল মনুমেন্টস এগুলো ওভারল্যাপ করে না। বাংলা ভাষায় একটা প্রচলিত প্রবাদ আছে, ভূতের মুখে রাম নাম। বাংলাদেশের যারা মবের জনক, যারা এই মববাজিকে সবসময় সমর্থন জুগিয়েছে, মববাজিকে সবসময় তারা সামনের দিকে এগিয়ে নিয়েছে, সেই মববাজরা এখন নীতির গল্প শোনাচ্ছে। সেই মববাজরা এখন বলতেছে বিএনপি মব নিয়ন্ত্রণ করতে পারছে না। এই যে নাহিদ ইসলাম, এদের মুখে এই মন্তব্য শোনার কোনো রুচি আছে আমাদের? মবের জনক কারা? কারা মবকে এইভাবে স্টাবলিশ করলো বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে? সব দায়টা প্রফেসর ইউনূসকে দিতে চাই, কারণ মবের পৃষ্ঠপোষকতা দিয়ে তিনি আমাদের গর্বের ধন ছাত্র সমাজকে অন্য পথে, ভুল পথে, কুপথে, আকামকুকামের পথে পরিচালিত করেছেন এবং তাদের ক্যারিয়ারটা ধ্বংস করে দিয়েছেন। জুলাই জঙ্গি কর্তৃক যে ভায়োলেন্স আমরা দেখে এসেছি, সেই বিষয়টি যেন ধরাছোঁয়ার বাইরে। তাদের ইন্ডেমনিটি দেওয়া হয়, যত ধরনের অপরাধ তারা করেছে আন্দোলনের নামে, আওয়ামী লীগকে দমনের নামে, নির্মূলের নামে তাদের উপরে চালানো এক প্রকার গণহত্যাকে যারা বৈধতা দিয়েছে, তারা আজকের এই বাংলাদেশের জন্য দায়ী। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, কারিনা কায়সার কিন্তু মৃত্যুর আগে একটি লাইভে সব সত্য কিন্তু ফাঁস করে দিয়েছেন। তিনি বলেছেন যে তারা গণঅভ্যুত্থান করে এত পাপ করেছেন যে এই পাপের কোনো প্রায়শ্চিত্ত হবে না এবং তারা হাসিনার কাছে ক্ষমা চেয়েছে মৃত্যুর আগেই এবং সাথে সাথে 2 জানোয়ারকে ফাঁসিয়ে দিয়ে গেছে, যেখানে সে উল্লেখ করেছে নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহর নাম। তাহলে কি হতে যাচ্ছে দর্শক, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন একে একে মূল বিশ্লেষণগুলো দেখে আসি। ওরা কি ভাবছে কারিনা কায়সার অনেক কষ্টে আজকে এই জায়গায় এসে দাঁড়াইছে? কারিনা কায়সার তার জীবন, তার হয়তো আমার দুঃখ প্রকাশ করা উচিত, কিন্তু আমি করবো না, কারণ তার রাজনৈতিক অবস্থান আমার আদর্শের সাথে যায়। শিল্পী হিসাবে রাজনীতিতে প্রকাশ্যে জড়ানো করা উচিত না। যা করতেছি আমরা আসলে আমরা কারফিউ ডিজার্ভ করি, ইন্ডিপেন্ডেন্সটা ডিজার্ভ করি না। কিছুর লিমিট এমন ভাবে ক্রস করে ফেলছে এট দিস পয়েন্ট দ্যাট দিস ইজ এক্সট্রিমলি শেমফুল। একজন পোস্ট করছে যে ওনার চেহারার মনুমেন্ট যেভাবে নষ্ট করতেছে, তাহলে নিজের সব টাকা পয়সা পুরাই দাও, প্রত্যেকটা নোটে নোটে তো ওনারই চেহারা। ইভেন কিছুদিন আগে যে মেট্রো রেলে ভাঙচুর করা হলো, এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল বুথে আগুন লাগায় দেওয়া হলো, মানে কেন? এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো আমাদের জন্য ফ্যাসিলিটিসগুলো দেয়া, আমাদের অ্যাসেটস, এগুলা চিরকাল এগুলো আমরাই ব্যবহার করব। সরকারের সাথে রাষ্ট্রীয় সম্পদ, ধর্মীয় সম্পদ, হিস্টোরিক্যাল মনুমেন্টস এগুলো ওভারল্যাপ করে না। এই স্টুডেন্টদের প্রিটেন্সে অনেক ফাউল প্লে হচ্ছে, অনেক এক্সটার্নাল মানুষ, অনেক থার্ড পার্টির মানুষ, অনেক থার্ড ক্লাস মানুষ ঢুকে জিনিসটাকে অনেক মূল্য বানায় ফেলছে। যা করতেছি আমরা আসলে আমরা কারফিউ ডিজার্ভ করি, ইন্ডিপেন্ডেন্সটা ডিজার্ভ করি না। কিছুর লিমিট এমন ভাবে ক্রস করে ফেলছে এট দিস পয়েন্ট দ্যাট দিস ইজ এক্সট্রিমলি শেমফুল। কারিনা কায়সার উনি মারা যাওয়ার আগে ঠিক এমন ভাবেই লাইভে শেষ বার্তা দিয়ে শেখ হাসিনার কাছে উনি ক্ষমা চাইলেন, কিন্তু এই ক্ষমা উনি চাইলেনই বা কেন? উনি জানালেন যে 5ই আগস্ট যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এটার পিছনে যেই সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে এনসিপিরা তারা বর্তমান সরকার গঠন করেছে, এটার বিরুদ্ধে আমার হচ্ছে প্রতিবাদ। আওয়ামী লীগ সরকার সে সময় ভালোই ছিল, গণভবন থেকে বিভিন্ন আসবাবপত্র লুট হওয়া সেগুলা আমার বাসায় আসেনি। সেখানে দেখা গিয়েছে হাসনাত আব্দুল্লাহ চালের বস্তা থেকে শুরু করে, সার্জিস আলমরা এসি থেকে শুরু করে, টেলিভিশন থেকে শুরু করে সমস্ত কিছু তারা লুটে নিয়ে যায়। তিনি আরো বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে থাকা বর্তমান যেই এনসিপি সরকার গঠন করা হয়েছে বা এনসিপি দল গঠন করা হয়েছে, মূলত এটাই ছিল এদের মাস্টার প্ল্যান। আমাদের কখনোই তারা জানায়নি যে এই আন্দোলনে তারা বিজয় হলে বা আমরা বিজয় হলে আজকের এই যে এনসিপি গঠন করেছে, হাসনাত নাহিদ থেকে শুরু করে তারা যাচ্ছে সংসদে গিয়েছে। যদি আমরা এটা প্রথমেই জানতাম তাহলে কোনোভাবেই এই আন্দোলনে
আন্দোলনে শরীক হতাম না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে তার শেষ মূর্তিটি ভেঙে জুতার মালা দিয়ে ইভেন প্রস্তাব পর্যন্ত করা হয়েছে, যদি আমরা এটাও জানতাম কখনোই এই আন্দোলনে আমরা শরীক হতাম না। তিনি আরো জানান 5 আগস্টে যে লুট হওয়া অস্ত্র থেকে শুরু করে এবার জামাত শিবিরা যে থার্ড ক্লাস পার্টি, তারা বর্তমান দেশের এই ক্রান্তিকালে তারা জামাত এনসিপির এই থার্ড পার্টি বর্তমান সেই আন্দোলনে আমাদের সেই গণঅভ্যুত্থানকে এনে দেওয়া, আজকে তারাই সেটি উপভোগ করে যাচ্ছে। অথচ সেই আন্দোলনকে কেন্দ্র করেই যে সাধারণ শিক্ষার্থীরা তারা হসপিটালে কাতরাচ্ছে, তাদের চিকিৎসার খরচও বর্তমান এই এনসিপি থেকে শুরু করে জামাত শিবিররা কেউ গ্রহণ করছে না। ওরা কি ভাবছে কারিনা কাইসার অনেক কষ্টে আজকে এই জায়গায়। কারিনা কাইসার দীর্ঘদিন যাবত যে লিভার সংক্রান্ত সমস্যা নিয়ে উনি ভুগতেছিলেন, যে সময় উনি বাংলাদেশে হতাশ হয়ে গেলেন তার পরিবার, তখনই ভারতের উন্নত মানের চিকিৎসা নেওয়ার জন্য চেন্নাইতে ওনাকে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে আইসিইউতে। আজকের বাংলাদেশের জনগণ থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ মানুষও বলাবলি করছে, এক সময় যারা দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে বেড়াতো কোনোভাবেই ভারতের সাথে সম্পর্ক রাখা যাবে না, আজকে তারাই কেন উন্নত মানের চিকিৎসা নেওয়ার জন্য ভারতে গিয়েছে। এমনও মানুষ বলাবলি করছে এটাই হচ্ছে আল্লাহর বিচার। এক সময় তারা যে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে যেই অন্তর্বর্তীকালে সরকার গঠিত করে এবং যেই এনসিপি সরকার গঠন করে, আজকে তারাই শেষ নিঃশ্বাস ত্যাগ করছে ভারতের চেন্নাইয়ের মতো হসপিটালে গিয়ে। এটাই হয়তোবা বিধাতার লেখা ছিল বা এটাই হয়তোবা তাদের শাস্তি ছিল। মুক্তিযুদ্ধকে অপমান করা, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মাথায় প্রস্তাব থেকে শুরু করে জুতার মালা দিয়ে যে অপমান অপদস্থ করা হয়েছিল, এটাই হয়তোবা নিয়তির বিধান ছিল, ভারতে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। যা করতেছি আমরা আসলে আমরা কারফিউ ডিজার্ভ করি, ইন্ডিপেন্ডেন্স ডিজার্ভ করি। দর্শক বন্ধুরা, কেনই বা কারিনা কাইসার তার মৃত্যুর আগে লাইভে এসে তিনি এনসিপি এবং জামাতকে ধিক্কার জানালেন, হাত পাটি বলে গালাগালি উনি করেছেন? কেন তিনি মৃত্যুর আগে এই বার্তা দিলেন যে গণভবন থেকে আমরা লুটপাট করিনি, আমরা কোনোভাবেই এটার সাথে সম্পৃক্ততা ছিল না, আমাদেরকে ব্যবহার করা হয়েছে? মূলত উনি এটাই মেসেজ দেওয়ার ট্রাই করেছে, বাংলাদেশে একটি অবৈধ গণঅভ্যুত্থান হয়েছে এবং তারই ধারায় একটি বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। উনি কি এই ধরনেরই মেসেজ দিয়ে গেলেন যে এনসিপি নামে এই জঙ্গিবাদী জঙ্গি সংগঠন থার্ড ক্লাস বলেও কিন্তু উনি এটা জানান দিয়েছে যে এটাই হচ্ছে মূলত মাস্টারমাইন্ড, এবং থার্ড ক্লাস বলে কিন্তু উনি জানান দিয়েছে যে এটাই হচ্ছে এদের ম্যাটোক্লাস ডিজাইন দ্বারা একটি বৈধ সরকারকে পতন করেছে। তার মানে কি বুঝিয়ে দিল উনি যে তাদের সেই আন্দোলন ভুল ছিল? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন কেনই বা বর্তমান শেখ হাসিনার কাছে কারিনা কাইসার মৃত্যুর আগে উনি আওয়ামী লীগের কাছে উনি ক্ষমা চাইলেন? অবশ্যই জানিয়ে যাবেন। আর 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 কি দিব, আর কি দেওয়া বাকি তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে আমরা নেই নাই ভাই। এটা আমার পুরোপুরি আমার আইডিয়া ছিল, আমার স্টুপিডিটি ছিল যে জাস্ট একটা নাটক করার জন্য এখন মানে অনেক কথা শুনতে হইতেছে মানুষের থেকে, জিনিসপত্র ফেরত দিয়ে আসো, এই আসো। আর ভাই এটা আমাদেরই ব্যাগ, আমাদেরই জিনিস, প্লিজ রিল্যাক্স। দিস ওয়াজ জাস্ট টেক অন দ্য রিডিকুলাস আইটেমস দ্যাট পিপল হ্যাভ অ্যাকচুয়ালি পিকড আপ। মানুষ দেখতেছিলাম যে ছাগল, হাঁস, মুরগি, ফ্রিজের থেকে মাছ, কমোড, বেসিন সব উঠায় নিয়ে আসছে। সো এইটা একটু ক্ল্যারিফাই করতে চাই যে আই ওয়াজ নট প্রমোটিং দিস, ওইগুলো আমাদেরই জিনিসপত্র, আমরা কোথা থেকে উঠায় নিয়ে আসি নাই। বাট হ্যাঁ, অ্যাজ ফর দ্য রেস্ট অফ দ্য পিপল উঠায় নিয়ে আসছি। সো যেহেতু সোশ্যাল মিডিয়াতেও এগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল অ্যান্ড আই ডিড গেট সোয়েপ্ট আপ ইন দ্যাট ইমোশন। আই ডু অ্যাডমিট যে হ্যাঁ, ইট মাইট হ্যাভ বিন ইমেচিউর অফ মি, বাট আসলে যেহেতু সবাই এটাকে মজাভাবে নিচ্ছিল, সেই একই মজাভাবে আমি নিয়েছি অ্যান্ড হেন্স আই মেড দ্যাট ভিডিও। বাট ডিস্ট্রাকশনটা আসলে হঠাৎ করে এত এসকেলেটেড হয়ে গিয়েছে যে আই আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে সবাই সেলিব্রেটরি মুডে আছি আমরা, বাট দ্যাট ডাজ নট এক্সকিউজ দিস কাইন্ড অফ বিহেভিয়ার। আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ ইফ দিস সিমড লাইক সামথিং আই ওয়াজ প্রমোটিং। আমার ইন্টেনশন এটা ছিল না, আই এম ভেরি সরি ইফ ইট সিমড সো। বাট মানে এখন যেটা দেখতেছি যে এমনভাবে মানুষ রাষ্ট্রীয় সম্পদ মানে নষ্ট করতেছে, এত সুন্দর আমাদের ঢাকা ইউনিভার্সিটির সামনে যে ফিউ আওয়ার্স অফ আওয়ার পিএমস রেজিগনেশন, দেশের এই অবস্থা, মন্দিরগুলোতে আগুন লাগানো হচ্ছে, চার্চগুলোতে আগুন লাগানো হচ্ছে, মাইনরিটি কমিউনিটিকে অ্যাটাক করা হচ্ছে, এগুলো অবশ্যই স্টুডেন্ট বা শিক্ষিত সমাজের কাজ না। আই হোপ পিপল হ্যাভ এক্সটেন্ডেড দেয়ার হেল্প। যারা হেল্প করার স্টেজে আছো বা যারা হেল্প করতে কেপেবল, তোমরা তোমাদের এরিয়াতে প্লিজ এক্সটেন্ড ইউর হ্যান্ড টুয়ার্ডস মাইনরিটি কমিউনিটিস, অর প্লিজ লেট মি নো ইফ আই ক্যান বি অফ এনি হেল্প। ইন্ডিপেন্ডেন্স চাইছি সবাই অবশ্যই, বাট এরকম ইন্ডিপেন্ডেন্স চাই নাই। তারপরে আরেকজনের ভিডিও দেখলাম, সে শহীদ মিনারে গিয়ে স্প্রে পেইন্ট করতে, সবকিছুর লিমিট এমনভাবে ক্রস করে ফেলছে at this point that this is extremely shameful। একজন পোস্ট করছে যে ওনার চেহারার মনুমেন্ট যেভাবে নষ্ট করতেছে, তাহলে নিজের সব টাকা পয়সা পুরাই দাও, প্রত্যেকটা নোটে নোটে তো ওনারই চেহারা। ইভেন কিছুদিন আগে যে মেট্রো রেলে ভাঙচুর করা হলো, এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল বুথে আগুন লাগায় দেওয়া হলো, মানে কেন? এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো আমাদের জন্য ফ্যাসিলিটিস গুলো দেয়া, আমাদের অ্যাসেটস, এগুলা চিরকাল এগুলো আমরাই ব্যবহার করব। সরকারের সাথে রাষ্ট্রীয় সম্পদ, ধর্মীয় সম্পদ, হিস্টোরিক্যাল মনুমেন্টস এগুলো ওভারল্যাপ করে না। এই স্টুডেন্টদের প্রিটেন্সে অনেক ফাউল প্লে হচ্ছে, অনেক এক্সটার্নাল মানুষ, অনেক থার্ড পার্টির মানুষ, অনেক থার্ড ক্লাস মানুষ ঢুকে জিনিসটাকে অনেক নোংরা বানায় ফেলছে। অনেকে তাকে এবং তাদেরকে মব স্টার বলেন, মবের জনক বলেন, মবের জনকের সাকরেত বলেন, মবের পৃষ্ঠপোষক বলেন, মবের মেটিকুলাস ডিজাইনার বলেন, এবং বাংলাদেশে মবকে যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানের অনেকে হেডমাস্টারও বলেন।
আমরা কোনো কিছুই বলতে চাই না, তবে আমরা শুধুমাত্র এটুকু বলতে চাই যে মব তাদের দ্বারা উৎসাহিত হয়েছে এবং তাদের নেতাকর্মীরা, তিনি না, তাদের নেতাকর্মীরা এই মব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশে করেছে এবং বাংলাদেশে মবকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল। মবের জনক হিসেবে প্রফেসর ইউনূস স্বীকৃত। নাহিদ ইসলামদের দায় আমি আমার পক্ষ থেকে কিংবা আমাদের পক্ষ থেকে করতে চাই না, সব দায়টা প্রফেসর ইউনূসকে দিতে চাই, কারণ মবের পৃষ্ঠপোষকতা দিয়ে তিনি আমাদের গর্বের ধন ছাত্র সমাজকে অন্য পথে, ভুল পথে, কুপথে, আকামকুকামের পথে পরিচালিত করেছেন এবং তাদের ক্যারিয়ারটা ধ্বংস করে দিয়েছেন। সেই মবের পক্ষে থাকা একটা দীর্ঘ সময় এবং মব সরকারের উপদেষ্টা থাকা নাহিদ ইসলাম এবার মব নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তিনি প্রচণ্ড উদ্বিগ্ন বাংলাদেশে মবের ঘটনায়। বিএনপি সরকার আসার পরে 2-3টা মবের ঘটনা ঘটেছে, সেখানেই তিনি উদ্বেগ প্রকাশ করছেন। প্রফেসর ইউনূস সরকারের আমলে মবটা কি জাদুঘরে ছিল এবং সেই জাদুঘরটা কি নতুন নির্মিত জুলাই জাদুঘর, সেখানে মব ছিল, মবের কোনো অস্তিত্ব বাইরে ছিল না? চলুন নাহিদ ইসলাম, যার নামটা এখনো বলিনি, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মব নিয়ে যে উদ্বেগ প্রকাশ করছেন এবং উদ্বেগ প্রকাশ করে বক্তব্য দিচ্ছেন এবং বর্তমান সরকারকে মবের জন্য দায়ী করছেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ পর্যন্ত করতে বলছেন এবং কেন তিনি বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই ব্যর্থতা নিয়ে সরে যাওয়া উচিত। জুলাই আন্দোলনের যে নেতারা আমাদের সামনে তারকা খ্যাতি পেয়েছেন তাদের মধ্যে সব থেকে পজিটিভ চরিত্রের অধিকারী কিংবা পজিটিভ জায়গায় ছিলেন এই নাহিদ ইসলাম। তিনি বাদ দিয়ে প্রায় সবাই এত বাজে, এত নোংরা কথা, কাজ সেগুলো করেছেন, প্রচণ্ড সমালোচনার যোগ্য, কিন্তু এই একজনকেই কখনো আমরা কোনো নোংরামি করতে দেখিনি। কিন্তু আবার তিনি তার অনুসারী কিংবা সাকরেদদের কিংবা বন্ধুবান্ধবদের ওই নোংরামির কর্মকাণ্ড থামাতে কোনো উদ্যোগও নেননি। এই ক্ষেত্রে তাকে ব্যর্থ বলা যেতে পারে, তার ব্যর্থতার দোষ তার উপরে চাপানো যেতে পারে, অভিযোগ করা যেতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু ব্যক্তি তাকে আমি অন্তত অভিযুক্ত করতে চাই না এখন পর্যন্ত। তিনি কি বলছেন? মব নিয়ে তিনি উদ্বিগ্ন। তাহলে প্রফেসর ইউনূস সরকারের আমলে ইউনূস যখন এ দেশকে মবের দেশে রূপান্তরিত করলেন তখন তিনি চুপ ছিলেন কেন? কি বলছেন তিনি অ্যাকচুয়ালি? চলুন একটু জেনে দেখি। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। বলছেন মব নিয়ে উদ্বিগ্ন নাহিদ ইসলাম, সরকারের বিরুদ্ধে অভিযোগ। মানে এখন যেহেতু তিনি সরকারে নেই, বিএনপি সরকার আছে, বিএনপি সরকারকে খুব সহজেই অভিযোগ দেওয়া যায়, তাই দিচ্ছেন। তাহলে প্রফেসর ইউনূস তার সরকার ছিল, তার বিরুদ্ধে তার অভিযোগ দেওয়া যায় না? অভিযোগ দিলে তো অভিযোগটা নিজের কাছেই চলে যায়, সেই কারণে সেই সময় কথা বলেননি। কি বলছেন? বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন রাজধানীর মিরপুরের মাজার সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা মব হলেও স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ভালো কথা। সরকারে যারা দায়িত্ব পালনে ব্যর্থ তাদের সরে দাঁড়ানো উচিত। তার মানে তিনি সরাসরি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং এই সংশ্লিষ্ট ব্যক্তিদের পদত্যাগ করা উচিত। ওয়েল অ্যান্ড গুড, মেনে নিলাম, খুবই ভালো কথা, পদত্যাগ করা উচিত যদি ব্যর্থতা থাকে। আজকে বিকেলে তিনি এই কথা বলেছেন যে বিভিন্ন জায়গায় আপনারা মবের বিরুদ্ধে বলেছেন, আন্তর্জাতিক জায়গায় আপনারা বলেছেন অন্তর্বর্তী সরকারের সময় মাজারে হামলা হচ্ছে, তাহলে আপনার সরকারের সময়ে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে পুলিশ কি করে যে মাজারে আবার নতুন করে হামলা হচ্ছে এবং যারা হামলা করছে তাদেরকে কেন চিহ্নিত করে কোনো ধরনের গ্রেপ্তার বা বিচারের আওতায় আনা হচ্ছে না? তিনি বলেন সংকট হলে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না। খুবই ভালো কথা, অসাধারণ কথা বলেছেন। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না, শুধুমাত্র আমরা এই একটা লাইনেই স্থির থাকি, অন্যের ঘাড়ে দোষ চাপানো। নাহিদ ইসলামকে বিনীত প্রশ্ন, আপনিও কি অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন না? আপনি আপনার সরকারের ঘাড়ে কি একবারও দোষ চাপিয়েছেন? আপনি আপনাদের কর্মকাণ্ড, আপনাদের নেতাকর্মীরা যে সকল কর্মকাণ্ড করেছেন তার জন্য কি একবারও দায় নিয়েছেন? প্রফেসর ইউনূসকে একবারও বলেছেন যে এই মবের পৃষ্ঠপোষকতা আপনি বাদ দেন? আপনি কি হাসনাতকে একবার বলেছেন যে গাজীপুরে গিয়ে তুই যে বললি যে যারা এরপর থেকে মব মারানি বলবে, মব করবে, তাদেরকে সহ মারতে, যে হাসনাত আবদুল্লাহ ওপেন অর্ডার দিয়েছিলেন, হাসনাতকে কি একটু বকে দিয়েছিলেন? আপনি বকেননি তো। আপনি মব করে ওই ধানমন্ডিতে মব করার জন্য পুলিশ যাকে গ্রেপ্তার করলো, হান্নান মাসুদ থানায় ছুটে গেলেন সেই মব বাসকে ছাড়িয়ে আনতে। হান্নানকে কি আপনি বলেছিলেন যে হান্নান এই কাজ তুমি কেন করলে, তোমাকে দল থেকে বহিষ্কার করা হলো? বলেননি। আপনি চাঁদাবাজি যারা করেছে, যারা ওই গুলশানে শাম্মী আহমেদের বাসায় 80 লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেলো, তাদের একজন যখন ভিডিও বার্তায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে বলল যে এটার মাস্টার মাইন্ড তিনি, এবং তখন আমরা যখন ওই যে নীলা মার্কেটে হাঁসের মাংস খাওয়ার গল্প, ওয়েস্টিনে হাঁসের মাংস খাওয়ার গল্প শুনলাম, তখন কি আপনি আসিফকে একটু বকে দিয়েছিলেন যে আসিফ এই কাজটা তুই ঠিক করছিস না, এটা ভুল? বলেননি তো। আপনার সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম যখন বলেছেন এটা মব না, এটা প্রেশার গ্রুপ, তখন কি শফিকুল আলমকে বলেছেন শফিক ভাই আপনি এটা ভুল বলছেন, এটা মব, এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে? বলেননি তো। আসিফ নজরুল যখন স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তাদের সরকারের সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে মব ঠেকাতে না পারা এবং মামলার ব্যবসা ঠেকাতে না পারা, তখন ওই বক্তব্য যেটা দিয়েছিলেন সেই ব্যাপারে আপনি প্রফেসর ইউনূসকে বলেছিলেন যে আসিফ নজরুলের সঙ্গে আমিও একমত, আপনি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেন, এটা ঠেকান? বলেননি তো। তাহলে আপনার সরকারের আমলে বাংলাদেশে মব
মবকে যে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, মবকে অস্বীকার করে প্রেশার গ্রুপ বলা হয়েছে, সারা দেশে অন্তত 100-র বেশি মাজার গুড়িয়ে দেওয়া হয়েছে, মবে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে, দীপু দাসকে যে পুড়িয়ে গাছে ঝুলিয়ে মারা হলো ওসমান হাদি মৃত্যুর রাতে, ওই ব্যাপারে একটা কথা বলেছিলেন? বলেননি তো। আপনি প্রথম আলো ডেইলি স্টার যখন পোড়ানো হলো, সেই পোড়ানোর সময় মানে ওসমান হাদি মৃত্যুর খবর আসার পরেই তো কাউরান বাজার অভিমুখে আপনার শাহবাগ থেকে মিছিল নিয়ে আসা হলো, এবং সেই মিছিল আপনার বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে অনেকক্ষণ অপেক্ষা করেছে লোকজন জড়ো করার জন্য, এবং সেই মিছিল যে প্রথম আলোর উদ্দেশ্যে, ডেইলি স্টারের উদ্দেশ্যে যাচ্ছে সেটা আপনি জানতেন না? আপনার লোকজনই তো গিয়েছে, হাদির গেঞ্জি পরেই তো গিয়েছে, তাদের সামনে দাঁড়িয়ে আপনি বলেছিলেন যে না, এই আক্রমণ করা যাবে না, বলেননি তো। পরবর্তীতে হামলা যখন শেষ, পোড়ানো শেষ, তখন আপনারা কয়েকজন গিয়েছেন ওখানে নাটক করতে, গিয়েছিলেন তো। আপনি যখন ছায়ানট যখন পুড়িয়ে দেওয়া হলো, এবং যারা পুড়িয়ে দিল তারা এই হাদির গেঞ্জি পরেই পুড়িয়ে দিল, তাদেরকে ঠেকাতে গিয়েছিলেন? জাননি তো। মোস্তফা সরোয়ার ফারুকী এগুলো দেখেও যখন চুপ ছিলেন, তখন ফারুকীকে বলেছেন যে আপনি ছায়ানটে ছুটে যান? বলেননি তো। এত যে কিছু হলো, বাউলের চুল কেটে দেওয়া হলো, গতকালকের পত্রিকায় কালের কণ্ঠ বলছে 2000 সাংস্কৃতিক কর্মীকে নির্যাতন করা হয়েছে, তাদের বিরুদ্ধে একটা কথা বলেছেন? বলেননি তো। আপনার সময়ে এত কাণ্ড ঘটেছে, আপনি কোনো কিছুই বলেননি, কারণ এই বললে আপনার নিজের গায়ে লাগতো, আপনার সরকারের গায়ে লাগতো, আপনার দলের গায়ে লাগতো। তার মানে হচ্ছে যে আপনি নিজের দোষ নিতে চাননি। এখন আপনি যখন সরকারে নেই, বিএনপি সরকারে আছে, তখন বিএনপিকে বলছেন যে এটা রুখতে ব্যর্থ হচ্ছে, সেই কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত। বলছেন যে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে মানে করা যায় না, ভালো সাজা যায় না। তো অন্যের ঘাড়ে দোষ তো আপনি চাপাচ্ছেন। আপনার বিরুদ্ধে 1 লক্ষ অভিযোগ, একটা অভিযোগেও আপনি কথা বলেননি আপনার সরকার, আপনার দল, আপনার অনুসারীদের বিপক্ষে। এখন বিএনপির বিরুদ্ধে 2-3টা অভিযোগ, তাও বিএনপি করছে না, আপনার এবং আপনার জোটের লোকজনই করছে। সেখানে ওই কুষ্টিয়ায় শামীম পীরের আস্তানায় কারা হামলা করেছে আমরা জানি, এই শাহ আলী মাজারে ঢাকায় কারা হামলা করেছে আমরা জানি। তো তাদের বিরুদ্ধে মানে যারা করেছে তাদের পরিচয় যদি আপনি জানেন, তাদের বিরুদ্ধে কথা না বলে বিএনপি সরকারকে দোষারোপ করছেন। এটাকে কি নিজের দোষ অন্যের কাঁধে মানে চাপানো না, মানে নিজের অন্যের ঘাড়ে নিজের দোষ চাপানোর ব্যাপার না যেটা বলছেন? আবার নাহিদ ইসলামের এই বক্তব্য এবং বর্তমান মব, অতীতের মব, ইউনুসের মব, সেই ব্যাপারে দারুণ একটা ফেসবুক পোস্ট দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক আনিস আলমগীর। নাহিদ ইসলামের এই বক্তব্য সম্বলিত কালের কণ্ঠের ফটোকার্ড পোস্ট করে তিনি লিখেছেন, তার লেখাটা দেখে নিতে পারেন। তিনি লিখেছেন, ইরানের হামলায় ইসরায়েলের সিভিলিয়ানদের মৃত্যু নিয়ে বিশ্ব কেন নীরব, এটা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু খুবই মর্মাহত। আমাদের এনসিপি নেতা নাহিদ ইসলাম মব নিয়ে উদ্বিগ্ন। ঘটনা দুটি জানতে পেরে আমার চোখে পানি এসে গেল। হাসতে হাসতে নাকি কাঁদতে কাঁদতে সেটা কেউ জিজ্ঞাসা করবেন না প্লিজ। অর্থাৎ নেতানিয়াহু এত অত্যাচারী একজন মানুষ, তিনি উদ্বিগ্ন হচ্ছেন, বিশ্ববাসীকে প্রশ্ন করছেন যে ইসরায়েলের সিভিলিয়ানদের কেন মারা হচ্ছে। তার এই উদ্বেগ মানে তিনি প্রকাশ করছেন যখন তখন সারা পৃথিবীতে সিভিলিয়ানদের তিনি নিজেই মারছেন। নাহিদ ইসলাম যখন মব নিয়ে উদ্বিগ্ন হচ্ছেন, উদ্বেগ প্রকাশ করছেন, উচিত হবে আপনার যে অসাধারণ একটা ভাবমূর্তি রয়েছে আপনার দলের এবং আপনার অনুসারীদের প্রায় সবারই যেটা নেই, আপনার রয়েছে পজিটিভ একটা ভাবমূর্তি রয়েছে, সেই ভাবমূর্তি দিয়ে আপনার একটা পজিটিভ পদক্ষেপ আগে নেওয়া উচিত ছিল, যেটা আপনি নেননি। আজকে যখন আপনি বিএনপি সরকারকে দোষারোপ করবেন, তখন অনায়াসেই কিন্তু আমরা এটা বলতে পারবো যে আপনিই বরং নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে এটা থেকে ফায়দা লুটতে চাচ্ছেন। আপনি যে মানে আপনারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চেয়েছিলেন, আপনার মানে সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের কারো কথা বিশ্বাস করি না আমরা, কিন্তু আপনার বক্তব্য বিশ্বাস করতে চাই। আপনি যদি সত্যিই নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চান, তাহলে আগে নিজের ঘর সামলান। কারণ অনেক হয়েছে, আর নয়। হ্যাঁ, ভুল ত্রুটি হতেই পারে, আপনারা অনেক ভুল করেছেন, নতুন ভুল থেকেই শিক্ষা নেবেন। তো ভুল থেকে শিক্ষা সত্যিকার অর্থেই যদি নিতে পারেন, তাহলে ভালো কিছু হবে। নতুবা আপনি যখন বলছেন যে এই 2-3টা মবের ঘটনার ব্যর্থতার দায় স্বীকার করে সালাউদ্দিন আহমেদকে পদত্যাগ করতে হবে, তাহলে আপনাদের এবং আপনাদের সরকারের অন্তত 2 লক্ষ বার পদত্যাগ করা উচিত ছিল। কারণ আপনাদের অপরাধ সালাউদ্দিন আহমেদের আমলের অপরাধের চাইতে 1 কোটি গুণ বেশি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে।